আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাঝে রীতিমতো আরেকটা ভিডিও নিয়ে হাজির। ভিডিও বললে খারাপ শোনা যায়, আরেকটা নিউজ নিয়ে, অর্থাৎ আপনারা যারা লিবিয়াতে আসবেন কিংবা লিবিয়াতে যারা আসছেন তাদের উদ্দেশ্যে কিংবা তাদের স্বার্থে কিংবা তাদের উপকারে আসবে আমার এই ভিডিওতে, ব্লগে অথবা এই কথাগুলা। তো আপনারা যারা লিবিয়াতে আসবেন কিংবা লিবিয়াতে আসছেন কিংবা লিবিয়া হয়ে গিরিজ ইটালি যাওয়ার উদ্দেশ্যে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো তারা লক্ষ্য রাখবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সেটা হচ্ছে হলো গিয়ে, আমি লিবিয়ার বেনগাজিতে ছিলাম। বেনগাজি থাকে এখান থেকে 1400 কিলোমিটার হচ্ছে তিরিফুলি। তিরিফুলি নামে একটা জায়গা আছে, যেমন আমাদের বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম দুটা জায়গা খুবই জমজমাট। রাজধানী কিন্তু ঢাকা, কিন্তু তারপর চট্টগ্রাম কিন্তু কম নয়। তো তেমনি ত্রিপুলিও একটা জায়গা খুবই জাঁকজমট, আর ব্যবসায়িকভাবেও খুবই ভালো। পাশাপাশি ওখান দিয়ে আপনারা যারা আমাদের বাংলাদেশি কিংবা অন্য অন্য দেশে যারা আছেন, তারা যারা ইটালি বাই পথে অথবা নদী পথে যান অথবা যাওয়ার উদ্দেশ্যে আসেন, তারা বিশেষ করে ত্রিফুলিটা বেছে নেন। ত্রিফুলি দিয়ে যাইতে 220 কিলোমিটার, 20 কিংবা 30 কিলোমিটার। যখন আপনার বোটে উঠবেন ঈদ থেকে, জোয়ারা থেকে, তো জোয়ারা থেকে ওখান থেকে যদি উঠেন আপনি 230-20-30 কিলোমিটার বোট দিয়ে যেতে 6 ঘন্টা লাগে। অনেক সময় আর একটু বেশিও লেগে যায়, 7-8 ঘন্টা লেগে যায়। যারা গেছে তাদের থেকে জানি অথবা শুনেছি, অথবা এটা আমার পুরা জানা আছে, সবার থেকে শুনছি। তো তারা কি করে, যারা বাংলাদেশ থেকে আসে ইটালি যাওয়ার উদ্দেশ্যে, তারা লিবিয়া আসে, বেনগাজিতে নামতে হয়, সবাইকে বেনগাজিতে নামতে হয়। আর এই বেনগাজির থেকে নেমে যেতে হয় কই, তিরিফুলি যে জায়গাটা, ওই শহরটা যেতে বেনগাজির থেকে 1400 কিলোমিটার। তো আর আমি এখন যেখানে আছি এখান থেকে 1800 কিলোমিটার, এখান থেকে 1800 কিলোমিটার। তো আমি যেটা বাস্তবে সম্মুখীন হয়েছি, যেটা আমি বাস্তবে অভিজ্ঞতা হয়েছে, আমি যেটা দেখে এসেছি, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো যখন আপনারা তিরিফুলি থেকে, আপনারা বেনগাজি থেকে তিরিফুলি যাবেন, যাওয়া ওখানে 1400 কিলোমিটার পাড়ি দিবেন। যখন তিরিফুলি ঢুকবেন, ঢুকার কিছুক্ষণ পরে, মানে তিরিফুলি ঢুকার কিছুক্ষণ পরে একটা মিশ্রতা নামে একটা জায়গা আছে, এলাকার নাম মিশ্রতা। ওইখানে গেলে কি করে, পুলিশ মানে মুখ বাঁধা থাকে পুলিশগুলা। এইগুলো কাগজ টাগজ দেখে দেখে যায় কাগজপত্র সব ঠিক আছে, ঠিক থাকা শর্তপাট করে এখান থেকে ওরা নিয়ে যায়। ড্রাইভার থেকে ছিনিয়ে নিয়ে যায়, কাগজপত্র সিরা নিয়ে যায়, নিয়ে ওরা কী করে মাফিয়ার থেকে বিক্রি করে ফেলে। আর মাফিয়া কারা? আমাদের বাংলাদেশি যারা, তারাই মাফিয়া। তারাই কিনে নেয়। তারা হয়তো আপনাদের থেকে 2 লাখ টাকা দিয়ে কিনে নিচ্ছে, 3 লাখ টাকা দিয়ে কিনে নিচ্ছে বাংলা টাকায়, কিন্তু তারা আদায় করে 20 লাখ টাকা। তো 20 লাখ টাকা আদায় করে যে আপনার থেকে 20 লাখ টাকা নিয়ে যায়, অথবা ওখানে আপনাকে টর্চার করে, খানা দেয় না ঠিক মতো। আমি ওখানে ছিলাম 2 মাস 10 দিন, অর্থাৎ 70 দিন ছিলাম মাফিয়াদের হাতে। আমাকে অবশ্য গাড়ি থেকে নেয় নাই, কিংবা আমি ওখানে ত্রিপুলি যে কোনো কাজের ক্ষেত্রে আমি যাওয়া হয়েছে। ওখানে যাওয়ার পর আমাকে ওখানে যাওয়ার কয়েকদিন পরে আমাকে রাত্রে ঘুমাইছি, সকালবেলা ঘুম থেকে উঠার আগে ঘুমের মধ্যে এসে আমাদেরকে ধরে নিয়ে গেছে। তো আমাদেরকে ধরার উদ্দেশ্য হচ্ছে, এটা আমার রুমে একজন বিকাশের ব্যবসা করে, হুন্ডির ব্যবসা করে, অর্থাৎ অনেক দিন যাবত, না হলো 14 বছর যাবত। তো ওনাকে উদ্দেশ্য করে মূলত নেওয়া আসা, হয়তো কেউ ইনফরমেশন দিচ্ছে যে ওনার নামে। আর ওখানে বিশেষ করে কোনো ব্যবসায়িক বড় কোনো ব্যবসায়িক, কোনো টাকা পয়সা আছে, কোনো দোকানদার আমাদের বাংলাদেশি, এদেরকেও টার্গেট করে নিয়ে যায়। কারণ ওনাদের কামে হচ্ছে টাকা আদায় করা, টাকা নেওয়া। যে ইটালি যাবে তারা তাদেরকে নিবে তা নয়। আপনি ভালো জামা কাপড় পরে ওখানে হাঁটতেছেন, ঘুরতেছেন, ওনাদের চোখে পড়ে গেছেন। তো এইটা হচ্ছে যে বিশেষ করে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে আপনার। যখন চলাফেরা করবেন, ভালো জামা কাপড় পরে চলাফেরা করবেন না, নর্মালভাবে চলাফেরা করবেন, কাজকাম করবেন ওইভাবে। আর কোনো দালালের সাথে ঘুমাইবেন না, দালালদের বাসায় ঘুমাইবেন না, দালালদের সাথে বাসা থাকবেন না। এবং কি বড় যারা হুন্ডির ব্যবসা করে কিংবা বিকাশের ব্যবসা করে, এদের সাথে করবেন না। কারণ এদের সাথে থাকতে গেলে, এদের সাথে ঘুমাইবেন, আপনি নিরীহ মানুষ, আপনি একটা ক্লিনের কাম করেন, অথবা একটা ছোটোখাটো একটা কাজ করেন,
কিন্তু দেখা যাচ্ছে কি আপনি এই দালালদের সাথে ঘুমাইলে কিংবা যারা হুন্ডি ব্যবসা করে, বিকাশের ব্যবসা করে, এদের সাথে ঘুমাইলে দেখা যাচ্ছে ওনাদেরকে ধরতে আসবে, ওনাদেরকে ধরতে আসলে ওনাদের উদ্দেশ্যে আপনাকে সাথে সাথে নিয়ে যাবে, আপনিও ওই তাদের সম্মুখীন হবেন কিংবা এই বিপদে পড়তে পারেন। তো এই জন্য আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে যে যখনই থাকবেন আপনারা সাধারণ মানুষ হিসেবে থাকবেন, সাধারণ মানুষের সাথে কাজকাম করবেন, কিন্তু বড় কোনো ব্যবসায়িকের সাথে কিংবা কোনো দালালের সাথে কিংবা কোনো হুন্ডি ব্যবসায়ী কিংবা বিকাশ ব্যবসায়ী এদের সাথে থাকার দরকার নাই। মানে বিপদমুক্ত আমি বলতেছি, এদের সাথে না থাকলে বিপদমুক্ত বিশেষ করে। আর আরেকটা কথা বলবো কি, সত্য থেকে আপনার নসিবে যেটা আছে সেটা হবেই, যেভাবেই হোক। তো আমারও এরকম হয়ে গেছে। আমি তাদের সাথে ছিলাম যখন বাসায় ঘুমাইছিলাম, ওনার এখান থেকে আমার এখান থেকে যাওয়ার 1400-1800 কিলোমিটার দূর ওখানে এরই। তো ওখানে যে কোনো কারণবশত আমার যেতে হলো, গেছি। তো ওখানে আমাকে ওনাদের বাসার থেকে আমাকে ধরছে, ওনাদের সাথে আমাকেও নিয়ে গেছে। তো ওনাদেরকে আমাদেরকে টর্চার করছে অনেক, খানায় কষ্ট দিত, পানি দিত না ঠিক মতো। এরপরে আমরা বাংলাদেশি যারা আমরা ভাত খাই সবসময়, কিন্তু অথচ আমাদেরকে ওখানে রুটি দিত, খবজা। আমি খবজা আপনাদেরকে দেখাচ্ছি, অল্প কিছু মিনিটে খবজাটা দেখাবো। খবজা কী, কোন ধরনের, এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এই খবজা দিত, এবং কি টয়লেট, আমি 48 দিন টয়লেট করতে পারি নাই, কারণ ভিতরে টয়লেট নাই। আর টয়লেট নাই, আমি যখন নিচে আমাকে তখন 11 দিনের মাথা টয়লেট করতে নিচে আমাদেরকে রাখতো 4 তলা ছাদে, 3 তলা ছাদে, 4 তলা সমতুল্য, ওগুলো অনেক উঁচা উঁচা বিল্ডিংগুলো। ওই ছাদে একটা রুমের মধ্যে আমাদেরকে বন্দি করে রাখতো। তো এরই মধ্যে কী করছে, আমাদের 11 দিনের দিন নিচ্ছে, আবার 21 দিনের দিন আবার টয়লেটে নিচ্ছে। তার মানে 21 দিনে 2 বার নিচ্ছে। 21 দিন পরে হঠাৎ করে আমাদের সাথী ভাই নাম শাহিন, আমি ছবিটা এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, নাম শাহিন, বাড়ি মাদারীপুর, শরীয়তপুর মাদারীপুর, ডামুড্ডা বাড়ি। তো এই শাহিনে 13 লাখ টাকা দেওয়া হয়েছে। 13 লাখ টাকা দেওয়ার পরে সে আর দিতে পারে না, সে অক্ষম। তখন তারা মানতেছে না, দিচ্ছে না। তখন সে টয়লেটে যাবে, টয়লেটে যাওয়ার নাম করে টয়লেটে গেছে। টয়লেটে যেতে হলে আমাদেরকে যেহেতু ছাদে রাখে, নিচে যেতে হয়। নিচতলা একবার গোপনে রাত্রে 3টার দিকে নেয়, কারণ নিচতলায় আবার এই যে লিবিয়া আছে, লিবি, ওই লিবির বাসায় রাখে, ওই লিবির ফ্যামিলি থাকে নিচতলায়। তো ফ্যামিলি যেহেতু না জানে আমাদেরকে উপরে যে তারা ক্রাইম করে কিংবা উপরে যে আমাদেরকে বন্দি করে রাখছে, এগুলো আবার ফ্যামিলি জানে না হয়তো, বা তো ওই লিবিয়ে যে এই কাজ করে তার হয়তো ওয়াইফ অথবা বাপ মা জানে না সম্ভবত। তো আচ্ছা যাক, সেটা বড় কথা না। পরে উনি যখন টয়লেটে নিচে গেছে, নিচে যাইয়া টয়লেট থেকে আইসা উপরে ছাদে রুমের ভিতরে ঢুকানোর আগে উনি হাত ঝাড়া দিয়ে ছাদ থেকে লাফ দিয়ে দিচ্ছে। লাফ দেওয়ার পরে নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওরা উপর থেকে নিচের দিকে লাইট মেরা দেখছে, মোবাইলে লাইট মেরে দেখলো যে লোকটা আসেনি অথবা কী করতেছে, দেখতেছে পড়ে রয়েছে। তো ওরা ভাবছে হয়তো মরে গেছে, তাড়াতাড়ি যে বাঙালি মাফিয়া বস ওনার কাছে ফোন দিছে। উনি বললো যে একটা কাজ কর, যেহেতু নিচে পড়ে গেছে, মরে গেছে, এক কাজ কর, রোডের সাইড দিয়ে নিয়ে ফালাই দিয়ে আয়, রোডের সাইডে ফালাই দিয়ে আস, অফরস একটু দূরে একটু যাইয়া। তখন কি করলো, ওরা নিচে গেছে, নিচে যাইয়া দেখলো যে না, জীবিত আসছে। তখন ওরে টাইম না হেসরাইয়া টাইনা নিয়ে 4 তলা উঠাইছে, আমাদের মানে 3 তলা ছাদে, 4 তলা সমতুল্য। তো ওখানে রুমের ভিতরে ঢুকাইয়া ওনারে আর ছাড়ে নাই। কি করছে, ওনার থেকে টাকা লওয়ার জন্য লোভে পড়ে যে আমাদেরকে ক্যাম্পে রাখছে অথবা ক্যাম্পে মারধর করে, আমাদেরকে টর্চার করে, উনি আর ম্যানেজার, এই দুজনে আরও টাকা খাওয়ার জন্য ওনারে আরও 1 সপ্তাহ আরও 8-9 দিন 10 দিনের মতো রাখিয়া দিচ্ছে, যে আরও 2 লাখ টাকা দেওয়ার জন্য। তো আরও 2 লাখ টাকা যখন দিতে পারতেছে না, টাইম লেগে যাইতেছে, নাহলে 1 সপ্তাহের মতো লেগে গেছে। তো যাক দিছে, 2 লাখ টাকা দেওয়ার পরে 8-10 দিন পরে ওনারে পাঠাই দিছে। তো পাঠাই দেওয়ার পরে পাঠাই দিছে, বলছে কই দিব ভাবতেছে, পরে ভাবছে যে বাংলাদেশ এমবিসির ফাঁসে রেখে আসবো, অর্থাৎ এমবিসি ওনারা নিশ্চয়ই হেল্প করবে। তো এমবিসির ফাঁসে রেখে এসে পা ভাঙা অবস্থা, পা পয়সা গেছে, গন্ধ, প্রচুর গন্ধ আসে, থাকতে পারতেছেন একটা রুমের ভিতরে, এর ভিতরে গরম, জানলা নাই, লাইট নাই, অন্ধকার, থাকতে হয়, বহুত কষ্ট করতো। তারপর কি করব, ওনাকে যতটুকু পারি ততটুকু নিজে হেল্প করি, নিজেই তো বন্দি অবস্থা, নিজেও তো কী করবো, উনি যেহেতু ওখান থেকে ফাল দিয়েছে, তার জন্য 4 দিন দরজা খোলে নাই, আমাদেরকে পানি খানা দানা কিছু দেয় নাই 4 দিন। ওনার নাম শাহিন ভাই, মাদারীপুর ডামুড্ডা বাড়ি। তো শাহিন ভাই, আমি, ক্যাফায়েত ভাই, এই 3জন ছিলাম রুমের ভিতরে ওই মুহূর্তে, এনায়েত ভাই। তো এই 3জনের মধ্যে শাহিন ভাইয়ের এই ঘটনাটা ঘটে গেল। আর বিশেষ করে আরেকটা কথা বলতে চাই, আচ্ছা যাক, সে কথার ফাঁকে এই কথাটা বলে ফেলি। তো ওখানে ছিল, যখন আমাদেরকে 3জনকে ধরে নিছে, তখন যাই দেখছি যে ওখানে 9 জন ধরে আনছে। 9 জনের মধ্যে একজন হচ্ছে নারায়ণগঞ্জের, নাম ইদ্রিস ভাই, আর বাকি সবাই মাদারীপুরের, ডামুড্ডার একজন, আর বাকি সবাই মাদারীপুরের। তো
তো ওনারা কে কত টাকা দিয়ে গেছে সেই হিসাবটাও আমি তুলে ধরতেছি আপনাদেরকে। যখন 9 জন যেহেতু ছিল, 9 জনের মধ্যে 6 জন গেছে 1,23,00,000 টাকা দিয়ে, 6 জনে গেছে। আমি যে 9 জন যে পেয়েছি ওখানে 6 জনের মধ্যে 9 জনের মধ্যে 6 জন গেছে 1,23,00,000 টাকা দিয়ে। আর যে ইদ্রিস নাম, বাড়ি হচ্ছে কোথায়, নারায়ণগঞ্জ বাড়ি। ইদ্রিস মুরব্বী বয়স্ক লোকটা, উনিও এখন মুক্তি পেয়ে দেশে চলে গেছে। উনি দিছে 50,50,000, 50,00,000 টাকা দেওয়ার পরে 50,000 টাকা দিচ্ছে ভাড়া। তো ভাড়ার টাকাটা পায় কে, যে মাইরদের করে মাইর, উনি পায় ওই 50,000 টাকা, উনি নেয় ওই 50,000 টাকা, উনি খায়। তো উনি এই টাকাগুলো সংগ্রহ করে। তো ওইখান থেকে 6 জনে দিছে 1,23,00,000, অর্থাৎ একজন 20,50,000 করে, 6 জনের হাসছে 1,23,00,000 টাকা। তো 1,23,00,000 টাকা দিয়ে 6 জন গেছে। আর আয়নাল নাম একজন, উনি গেছে 17,00,000 টাকা দিয়া, ওই 9 জনের মধ্যে উনি গেছে 17,00,000 টাকা দিয়া। আর নানা বলে নাম ইদ্রিস, নারায়ণগঞ্জ বাড়ি, উনি গেছে 50,50,000 টাকা দিয়ে। আর যে লাভ দিছে শাহিন, এই শাহিন 12,00,000 টাকা 13,00,000 টাকা দেওয়ার পর আর দিতে পারে না, তখন উনি সুইসাইড করার জন্য ছাদ থেকে লাভ দেয়। তো শাহিন দিছে পরে আরও 2,00,000 দেওয়ার পরে ও শাহিনকে ছাড়ছে। আর তো এটা দিচ্ছি আমি প্রথম যাইয়া যে 9 জনের কে দেখতে পেয়েছি, অথবা যে 9 জন আমার সামনে গেছে ওদের, অথবা এই শাহিনের কেন্দ্র করে কিন্তু কথাগুলো হিসাব দিলাম ওই 9 জনের, ওই 9 জন। আর বিশেষ করে ওখানে আরেকটা তথ্য দিতেছি আপনাদের, আচ্ছা স্যার সেটা আমি অন্য ভিডিওতে আপনাদেরকে তথ্য দেব মাদারীপুর নিয়ে। তো ওখানে মিডিয়ে গেল এরা, তো আমাদেরকে আর ওখানে খানা টানা দেয় নাই, আমি খানা টানা কষ্ট পাইছি, উনি চলে গেছে। আর যে ফি দেয় উনি আবার প্রতিজনের থেকে ভাড়ার টাকা বলে 50,000 টাকা নেয়। আপনি যদি 1 কিলোমিটার দূরেও যান, করবো যে ভাড়ার টাকা দিতে 50,000। তো যে ফি দেয় ওনার নাম সম্ভবত আরবি যে ডাকে, আমি যখন ওখানে 2 মাস 10 দিন ছিলাম, 70 দিন ছিলাম আমি পুরা, তখন আমি শুনতাম মাঝে মধ্যে ওনাকে নাম ধরে ডাকতো আরবি, আবদুল্লাহ। ওনার এবার এটা রিয়েল নাম নাকি পাসপোর্ট নাম নাকি এটা ফ্যাক্ট নাম আমি সঠিক জানি না, কিন্তু আবদুল্লাহ নামে ডাকতো। আর ওর বাড়ি 100%-এর মধ্যে 95% হবে গোপালগঞ্জের দক্ষিণে। আওয়ামী লীগের নেতার সাথে চলাফেরা করে, আওয়ামী লীগ করে, বড় নেতার সাথে চলাফেরা করতো কিংবা মিছিল মিটিংয়ে থাকতো। নাম আবদুল্লাহ, গোপালগঞ্জ বাড়ি, 7 ভাই, ওরা 7 ভাই। তো এই কিছু একটু তথ্য দিয়ে দিলাম। আর যে ম্যানেজারের বাড়ি হচ্ছিল যায় নোয়াখালী মাইজদি সুমনি, এইটুকুর ভিতরে হবে, মাইজদি কিংবা সুমনির মধ্যে হবে। নাম হচ্ছে ভজল, ভজল। তো এই দুজনে এই ম্যানেজারের দায়িত্ব, যে তথ্যটা আমি দিয়ে দিলাম, ম্যানেজারের দায়িত্ব পালন করতেছে নাম ভজল। আর যে ক্যাম্পেন মিটে আমাদেরকে মারধর করতো ওনার নাম হচ্ছিল গিয়ে আবদুল্লাহ, বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, ওরা 7 ভাই। তো আপনারা কেউ যদি এরকম জানতে হয়তো জানতে পারেন ভাই কে কোন ধরনের, এই জন্য আমি বলে দিলাম এই আমি যতটুকু জানছি। তো আমি যেহেতু ওখানে ফুরান হয়ে গেছি 2 মাস 10 দিন, তো ওই কারণে আমি এগুলো কিছুটা কালেক্ট করতে পেরেছি, নামগুলো কিংবা মুখস্থ করতে পেরেছি আস্তে আস্তে তত্ত্বগুলা। আর আমি মূলত আমি যখন গেছে যাওয়ার 6-7 দিনের মাথায় আমি প্রস্তাব পেয়েছি যে এই যে আমি যদি টাকা না দিয়ে বাঁচতে পারি, আর শুধু আমার ক্ষেত্রে আমার কিছু আমি তথ্য দেখেছি, মাফিয়াদেরকে দেখেন আমার বাড়িঘরের এই অবস্থা, আমার এই অবস্থা, আমি কোন ধরনের, অথবা আমি কোনো খারাপ কাজ করি কিনা, কিংবা এখানে কোনো আমার কোনো কোনো অন্য কোনো উদ্দেশ্য আসছে কিনা, আমারে ধরে আনছেন কেন নিরীহভাবে আমাকে, এইভাবে কিছু তথ্য দেওয়ার পর তারা তথ্যগুলো খুঁজে বের করে দেখলো যে না ঠিক আছে, আমার এখানে কোনো দোষ নেই, হয়তো আমি পরিস্থিতির শিকার, ওদের সাথে যে যাদেরকে ধরে নিছে তাদের সাথে আমিও পড়ে গেছি, এইভাবে ধরে নিচ্ছে। তো এইগুলো দেখে বলছে যে ঠিক আছে তাহলে তুই আমাদের এখানে ডিউটি কর, আমাদের আরেকটা ক্যাম্প আছে ওখানে কর। কিন্তু আমি করি নাই, আমি হারাম পথে আমি একটু আজ্ঞায় নেই। নিজে কষ্ট করছি 2 মাস 10 দিন সহ্য করছি, কষ্ট করছি, আল্লাহর উপর ভরসা করে আল্লাহর বলছি আল্লাহ আপনার ধৈর্য ধারণ করার তৌফিক দেন। তো আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিচ্ছে। এত টর্চার করার পর আমি হারাম পথে একটু আজ্ঞায় নেই, নিজেকে সততার মধ্যে রাখতে চেষ্টা করেছি, আল্লাহ পাক রাব্বুল যেহেতু রাখে সেই ব্যবস্থা করে নিজে চলছি। আমাকে বলছে আরেকটা ক্যাম্পের মিটে মাইকদের করতে, এরকম মাইকদের করে টাকা নিতে, ওনারা মোবাইলে সব কিছুই করবে, শুধু আমাকে মারতে হবে আর কিছু না। আমার বেতন দেবো 50,000 টাকা, কিন্তু 50,000 টাকা দিলে কি হয়েছে, বেতনে না দিব মালিকে 50,000 টাকা, খাওয়ার জন্য দিব 50,000, 1,00,000। এরপর আমি যদি প্রতি মাসে 10 জন করে লোক ডেলিভারি দিতে পারি, তাহলে একজন থেকে 50,000 করে গাড়ি ভাড়া যে উঠায় আমাদেরকে যে মারে দেখলাম। তো ওনার এই গাড়ি ভাড়ায় আসা পরে 10 জন যদি বিদায় করে আসা পরে 5,00,000, এখান থেকে মালিক থেকে পাইলো 1,00,000, 6,00,000। আর নিজে যদি দেখা যায় 20,00,000 টাকা উঠাইছে
বছরে ফোন দিয়ে বললো 20 লাখ দেয় নাই, 18 লাখ দিচ্ছে, 2 লাখ টাকা ওনার হয়ে যায়। তো এইগুলা দেখাইলাম, মানে এইগুলা দেখাইলাম এর যদি করতাম আমি, তাহলে এইভাবে এইভাবে ওর হিসাবটা আমি দিলাম, এর যে মারধর করে মারে তার হিসাবটা দিলাম, এইভাবে হলেও আমি টাকা কামাইতে পারতাম। কিন্তু না, আমি হারাম পথে চেষ্টা করি না, কিংবা আজ্ঞাই না, কিংবা এই পথে আমি ওদেরকে বললাম যে না, আমার হাত দুর্বল, আমি পারবো না মারতে। আসলে সত্য কথা যেটা, আমি রিয়েল যেটা, আমার বাংলাদেশে কেন যে কোনো জায়গায় যদি এমনি একজন চোরকেও মারধর করে আমার সামনে, আমার সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না, কেন জানি না। মানে চোরকে মারতে দেখলেও আমার তো খারাপ লাগে, আমি সরে যাই, দূরে সরে যাই, এইরকম। তো এই শাইনের ব্যাপারটা দেখে নিজের থেকে খুবই, নিজেই মানে কি করব, নিজেই মানে বুঝতে পারতেছি না, নিজের একজন বন্দি নিজের সাথে, যার যতটুকু করার আমি ততটুকু করছি। আমি আর কেফেক ভাই, ওর এই ফোঁসা ফা নিয়ে পা ফুলে গেছে, পুষে গেছে গা। পরে অবশ্যই এখন আসতে হাসপাতালে আছে, চিকিৎসাধীন, এম্বাসি চিকিৎসা দিচ্ছে ওনার। যাক, আল্লাহ ওনাকে ভালো রাখুক। রড লাগাইছে পায়ে, রড লাগাইয়া প্রথমে বলছে পা কেটে ফেলতে হবে, এখন আল্লাহরই রহমত কি 4-5টা অপারেশন করার পর বলছে পা কাটতে হবে না, পা না কাইটা কীভাবে অন্যভাবে পাটা রাখা যায় সেই ব্যবস্থা করে এখন চিকিৎসাধীন আসতে। এখন রান থেকে মাংস নিয়ে লাগাইছে পায়ে। আমি মুক্তি পাওয়ার পরে খোঁজখবর নিয়েছি, কিংবা দেখতে পাইছি, যোগাযোগ করছি, কিংবা আমার থেকে ফটো আছে, আমি আপনাদেরকে ফটো দেখাবো, শেয়ার করব। তো এ গেল এক। তো এই জন্য আমি বলতেছি, আপনারা যারা লিবিয়াতে আসবেন কাজের উদ্দেশ্যে, তারা কীভাবে কীভাবে থাকতে হবে বলে দিলাম, আর তারা কী কী কাজ করবেন তাও বলে দিলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, আপনারা যারা ইটালির যাওয়ার উদ্দেশ্যে আসবেন, আমার মনে হয় এইভাবে বাইপথে না যাওয়াই উত্তম। আপনার দালাল যখন আপনাকে বলবে যে হ্যাঁ আপনাকে আমরা নিয়ে যাব, দালালরা এমনভাবে কথা বলবে, এত সুন্দরভাবে বলবে, সব কিছু দায়ভার আমরা, কোনো সমস্যা নাই, যত কিছু হবে আমরা দেখুন, কিন্তু না, মিথ্যে। ওরা কথার সময়, বলবার সময় ওনাদেরকে মেয়েটাকেও দিয়ে দিবে, ওনার বউটাকেও দিয়ে দিবে আপনাকে, এত সুন্দরভাবে বলবে, পারে না পারে ওনার বউ দিয়ে দেয় আপনাকে, ওনার মেয়ে দিয়ে দেয়। আজকে কথাগুলো খুব কষ্ট নিয়ে বলতে হয়, কষ্ট দুঃখ নিয়ে, মনে অন্তরে কষ্টগুলো নিয়ে দেখতে হয়। কারণ নিজের চোখের সামনে দেখলাম 18 জন ওখান থেকে লোক মুক্তি পাইছে। আমি যখন বন্দি ছিলাম তখন 18 জন লোক মুক্তি পাইছে। ওদের কথাগুলো শুনে, কিংবা দালালে কীরকম পরিস্থিতি দিচ্ছে, কিংবা দালালে যখন মাফিয়ারা নিয়ে গেছে তখন তাদেরকে কীরকম হেল্প করছে না করে নাই, খোঁজখবর নিচ্ছে না নেই নেই, তা ওইগুলো দেখে এই জন্য আজকে এই দালালের সম্বন্ধেও আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিলাম। দালালরা বলবে আপনাকে যে ওনার বউ পর্যন্ত দিয়ে দিবে আপনাকে, মেয়ে পর্যন্ত আপনারা দিয়ে দিতে রাজি, এত সুন্দরভাবে কথা বলবে দালালরা। তো দালালদের কথা অতএব বিশ্বাস করবেন না, দালালের ফান্দে পড়বেন না। দালালের ফান্দে পড়ে ইটালি গিরিজ যাওয়ার উদ্দেশ্য আসার দরকার নাই লিবিয়াতে। তো আমি ওখানে আরেকটা হিসাব দিয়ে দিতে চাই, যারা ওখানে আমি ছিলাম 2 মাস 10 দিন, এই 2 মাস 10 দিন মিটে 18 জন মুক্তি পাইছে। 18 জন মিটে প্রথম 9 জন বললাম তো, যাইয়ে 9 জন দেখতে পেলাম, শাহিন, আয়নাল, এবং কি ইদ্রিস ভাই, নারায়ণগঞ্জের ইদ্রিস ভাই থেকে নিছে 50 লাখ, নানা বলে ডাকি আমরা ভিতরে, 50 লাখ 50,000, নানার থেকে নিচ্ছে 50 লাখ 50,000, আয়নাল থেকে নিচ্ছে 17 লাখ, এরপরে বাকি 6 জন থেকে নিচ্ছে 1,23,00,000, শাহিন যে লাভ দিছে ওনার থেকে নিছে 14 লাখ, এরপরে বাকি ফজল ফজলুর থেকে নিচ্ছে, ফজলু কারণবশত আছে, ফজলু থেকে কত নিচ্ছে সেটা না বলে আমি, জাকির নাম, 2টা লোক আসছে ইটালি যাবে, জাকির গাড়ির থেকে তাদেরকে অ্যাটাক করে ফেলছে। ওই যে মিশ্রতা নামে একটা জায়গা বললাম, যে জাকিরের সাথে একটা ছেলে কম বয়সে, সেটা আমার মনে নাই নামটা। তো জাকিরকেও উলঙ্গ করে, আপনারা তত্ত্ব নিয়ে দেখবেন, মাদারীপুর বাড়ি জাকির, এখন কোথায় আছে জাকির জানি না। জাকিরকে উলঙ্গ করে, মনে করেন 5 লিটারি পানির বোতল লিঙ্গর মধ্যে বেঁধে দিত, জাকিরকে আর ওই পিচ্ছি ছেলেটাকে বাঁধছে। আর একটা কথা আমি শেয়ার করি আপনাদেরকে, যেহেতু আমি 2 মাস 10 দিন হয়ে গেছে, আমি পুরান হয়ে গেছি, তখন আমাকে লাশ মুহূর্তে 1.5 মাস পরে, 2 মাসের দিক দিয়ে আমাকে ওই যাদেরকে নতুন নতুন ধরে আনতে, এদেরকে মুখের সামনে মোবাইল ধরার জন্য আমাকে ডাক দিয়ে বলতো, এবং কি ওই যখন লিঙ্গের মধ্যে বাঁধে তখন আমাকে হেল্প করতে বলতো, ওরা ভিডিও করতো আবার হেল্প করতে বলতো। তো আমার মাইন্ডটা একটু কম ফুটতো, আমার সাজাটা একটু কমতো। তো আমি করতাম না, কিন্তু না করলেও তারপর বাধ্যতামূলক করতে হয়, আমাকে দিয়ে একটু কথা বলার চেষ্টা করতাম, আমি বলতাম না, পারলেও বলতাম না, কারণ আমাকে দিয়ে করবে। এবং কি আমাকে লাশ মরতো বাইর হওয়ার পর, বাইরে যখন আমি মুক্তি পাইতেছি, আল্লাহ আমাকে যখন উদ্ধার করতেছে, তখনও আমাকে বলছে যে ওখানে চাকরি করার জন্য 30,000 টাকা করে আমাকে দেবে, কিন্তু আমি সেটাতে রাজি হই নাই। হারাম পথে আমি আগাতে চেষ্টা করি না, হারামে আরাম নাই। আপনারা জানেন আমি এখন হারামে 10 লাখ টাকা কামাই করব, কিন্তু আমার যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। হাদিস আমি বললাম না, এটা আপনারা সবাই জানতে পারেন, জানেন কারণ, কিন্তু আমি তারপরে একটু এটা বললাম, যে আমি তারপর হারাম টাকার দিকে যাই নাই।
তো জাকিরকে আর জাকিরের সাথে আরেকজন দুজনকে উলঙ্গ করে পুরা গায়ে একটা ফসল একটা সুতো গায়ে ছিল না, ফেসরাবের লিঙ্গুর মিটে 5 লিটারের পানি বাইন্দা ভিডিও করে জাকিরকে মা বাবার কাছে পাঠাইছে দেশে। তার ভাই সাথে সাথে টাকা দিয়ে দিচ্ছে, কিংবা জাকিরের সাথে আরেকটা ছেলে ছিল, এই দুজনে দিয়ে দিচ্ছে 41 লাখ, 40 লাখ, 20 লাখ, 20 লাখ করে 40 লাখ, 50,000 টাকা 50,000 টাকা করে ভাড়ার টাকা, এই 41 লাখ। জাকিরের পরে এরপরে আসতে হচ্ছিল গিয়ে জাকিরের পরে মনে করেন এরপরে সিলেটের দুজনের আগে আরো দুজন আনছে নাম ফারভেজ, একজনের নাম ফারভেজ, আরেকজনের নাম রিফাত, তাহাদের বাড়িও মাদারীপুর। তাও রিফাতকে উলঙ্গ করে ভিডিও করে পাঠাইছে, যখন দেশে পাঠাইছে ওই ভিডিও কেমনে কেমনে জানি ওর গাড়ি গ্যানটা আবার লিবিয়াতে দালালদের কাছে পাঠাইছে, ওই ভিডিও দেখে একটু গ্যাঞ্জাম হয়েছে, একটু বাড়াবাড়ি হয়েছে, কিংবা তাদের প্রতি একটা চাপ আসছে, কেউ সাথে কোথায় থেকে আসছে জানি না, প্রশাসন থেকে না দালাল থেকে নাকি লিবিয়ানদের হাত থেকে একটু চাপ আসছে মাফিয়াদের উপরে, চাপার সাথে তারা আর ভিডিও করা বন্ধ করে দিচ্ছে, উলঙ্গ করে যে ভিডিওটা করতো ওইটা বন্ধ করে দিচ্ছে। তো রিফাতের করছে, ফারভেজের করে নাই। ফারভেজ আর রিফাত একই এলাকার দুজন, দুইটা ছেলে কম বয়সী, খুবই খারাপ লাগছে তাদের জন্য। টাকা দিয়ে দিছে, দেওয়ার পরও না এলো 10-15 দিন তাদেরকে এখনো দেয় নাই, মুক্তি দেয় নাই। আমি দেখে আসছি ভিতরে আসছে, কিন্তু আমি মুক্তি পাওয়ার আগেই টাকা দিয়ে দিছি, কিন্তু ওদেরকে এখনো মুক্তি দেয় নাই, দিবে দিবে বলে অপেক্ষা করতেছে। জানি না আল্লাহ তাদেরকে কি অবস্থায় রাখছে, এখন মুক্তি পাইছে কিনা কোথায় আছে জানি না। ফারভেজ আর রিফাত আপনারা তথ্য নিয়ে দেখবেন, যারা মাদারীপুরে আসছেন, মাদারীপুর নাম রিফাতকে উলঙ্গ করে ভিডিও করছে। এবং কি এই ভিডিও করার কেন্দ্র করে যখন এটা নিয়ে গ্যামজাম হয়েছে, ওদের উপর চাপ আসছে, তখন আর ভিডিও করার, তখন সিলেট সুনামগঞ্জের আরও দুইটা ছেলেকে গাড়ি থেকে নিয়ে আসছে। গাড়ি দিয়ে যখন বেনগাজী থেকে ত্রিপুরা আসতেছে, মিশ্রতা বরাবর এখানে আসার পরে গাড়িতে চলো করে সামনে কালো পুলিশগুলো আইসা মুখ বাঁধা থাকে, এইগুলো অ্যাটাক করে নিয়ে যায়, নিয়ে ওরা মাফিয়ার কাছে বিক্রি করে ফেলে। তো মাফিয়ার কাছে বিক্রি করার পরে আমি যে মাফিয়ার হাতে ছিলাম, ওই হাত ওদের ওখানে গেছে, ওখানে নিচ্ছে। তো ওদেরকে কি করছে, ওদেরকে উলঙ্গ না করে ওদেরকে হাতুড়ি দিয়ে ফিটাইছে, ফিট ব্যয় মুখ বাইন্দা গামছা দিয়ে, আর ভিডিও করছে। ওখানেও আমাকে হেল্প করতে বলছে, হেল্প করতে হয়েছে ওদেরকে। ওরা ভিডিও করে, দেখা যায় এটা ধর ওইটা ধর এরকম করতে বলে। তো ওখানে ওই ভিডিও ওদের মা বাবার কাছে পাঠাইছে, ওর মা বাপের কত কষ্ট করে টাকাগুলো দিচ্ছে, 18 লাখ করে 36 লাখ টাকা দিচ্ছে। ওই সিলেটের দুইটা ছেলে, সিলেট হবিগঞ্জ বাড়ি, আর রিফাতও 18 লাখ দিচ্ছে, ফারভেজও 18 লাখ দিচ্ছে। এতটুকু আমি দেখে আসলাম, এমনকি ভিতরে দেখে আসলাম আরও 11 জন রেখে আসলাম। তো 11 জনের মধ্যে 2 জন ডেলিভারি দেয় নাই, যে টাকা দেওয়া হয়ে গেছে রিফাত আর হচ্ছিল গিয়ে ফারভেজ, আর বাকি 9 জনের মধ্যে 8 জনে হচ্ছিল গিয়ে মাদারীপুরের। 8 জনে মাদারীপুরের, এদের নাম জানি না, নাম জানিও এখন এই মুহূর্তে হয়তো মনে নাই। আমি আজকে বের হয়েছি, 20 দিন হয়ে গেছে, ওখান থেকে মুক্তি পেয়েছি। তো আজকে ব্লগ করতেছি, কিংবা এই আপনাদেরকে এই নিউজটা দিয়ে দিচ্ছি। তো ওদেরকেও গাড়ি থেকে ধরছে, তো ওরা গাড়ি থেকে ধরে নিয়ে অন্য মাফিয়া কিনে নিচ্ছে। ওই মাফিয়ার থেকে 12 লাখ টাকা করে দিয়ে এখন সুইটা বাসার দিকে যাইতেছে, অথবা যেখানে যাবে সেখানে যাইতেছে। ওই মাফিয়াদের থেকে গাড়িতে করে এখন যাইতেছে 12 লাখ টাকা মুক্তিপণ দিয়ে, এর মধ্যে আবার ধরে আমাদের এখানে নিয়ে আসছে। এখন আবার বলতেছে 22 লাখ টাকা করে দেওয়ার জন্য। তো এই কষ্টগুলো দেখে নিজের থেকেও খারাপ লাগছে, মানে নিজের চোখের পানি চলে আসছে এগুলো দেখে। আর প্রতিদিন তো করতাম আল্লাহ আর কাউরে যেহেতু এখানে না আসা, কেউ যেহেতু না আসা, আর কেউ যেহেতু না আসে না, দেখি যে একদিন পর আবার লোক নিয়ে আসছে, 2 জন 3 জন 4 জন 5 জন করে নিয়ে আসছে। তার ভিতরে আরেকটা ছেলেও আছে, কালো করে, মাদারীপুরের বাড়ি। ওই যে ওরে দেখেও খুব খারাপ লাগছে, ওর লাল প্যান্ট পরনে ছিল, শর্ট প্যান্ট, পুরো গায়ে বিসি ফাঁসটা ভরা, গোটা উঠে গেছে, বিসি উঠে গেছে। ওর ধরা গেছে আর অনেকদিন আগে, ও ওখানে ছিল। তো ওর হাতে হাত করা লাগানো, না পারতেছে টয়লেট করতে, না পারতেছে পেশাব করতে, না পারতেছে খাইতে, এত কষ্ট, এত কষ্ট মেয়েটি। এর মধ্যে আমাকেও বললাম তো, আমাকে যখন 21 দিনের দিন টয়লেট করতে নিচ্ছে, এরপরে একজন শাহিন লাভ দেওয়ার পর থেকে আমাকেও আর নেয় নেই। আমি একটা না 48 দিন টয়লেট করতে পারিনি। 48 দিন পরে আমার পায়খানা পুরা অসম্ভব হয়ে গেছে করা। যাক, ও সময় আমাকে পলিথিন দিচ্ছে, পলিথিনে পায়খানা করার জন্য, যেহেতু ওখানে রুমের ভিতরে টয়লেট নাই, পানি নাই, কিচ্ছু নাই। তো ওখানে মিলে ওই মুহূর্তে কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে, কিবা আপনাদের থেকে কেমন লাগে জানি না। তো পলিথিন আমাকে পায়খানা করতে দিচ্ছে, সারা রাত বসেছিলাম অনেক কষ্টে। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দয়া করছে, রহমত করছে, মেহরবানি করছে। টয়লেট করছি পলিথিনে 48 দিন পরে। আর পেশাব করতাম বোতলে, যে আমরা পানি খাই বোতলগুলো, ওই বোতলগুলো পেশাব করতে হতো।
মানুষ কোনোদিন 14 জন, 15 জন, 9 জন, 8 জন, 6 জন থাকি, মানে আস্তে আস্তে লোকের টাকা দেওয়া হয়ে গেলে এদেরকে মুক্তি দিয়ে দেয়। তো এরকম কখনো বাড়ে লোক, কখনো কমে লোক। তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলে দিলাম যে আপনারা কারা কারা লিবিয়াতে আসবেন, কারা কারা আসবেন না, কেন আসবেন, কেন আসবেন না, আর আসলো পরিস্থিতি কেমন, সেটা আমি আপনাদেরকে এই ব্লগে আমি জানিয়ে দিলাম। আর নেক্সট ব্লগ আমি আপনাদেরকে জানাবো মাদারীপুরের লোকদের একটা টাইটেল দেওয়া উচিত। কী টাইটেল দেবো সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। কারণ আমি যেহেতু ওখানে ছিলাম 2 মাস 10 দিন, তার ভিতরে বেশিরভাগই মাদারীপুরের লোক বন্দি হতো, মাদারীপুরের লোকদেরকে আনতো, তাদেরকে উদ্দেশ্য করে একটা ব্লগ বানাবো মাদারীপুরকে উদ্দেশ্য করে, মাদারীপুর টু ইটালি এই ধরনের নাম দিয়ে, অথবা এই ধরনের উদ্দেশ্য করে কেন তারা ইটালির যোগ্য সমতুল্য, যে মাদারীপুরকে কেন ইটালির মর্যাদা দেওয়া হবে সেটা আমি তুলে ধরবো এর পরের ব্লগে। সেটা আমি আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেব। এবং কি মাফিয়াদের হাতে পড়লে কী করণীয়, অথবা কী কী বলবেন, অথবা মাফিয়াদের হাতে ধরা পড়ার আগে আপনাকে কিভাবে মাথায় বুদ্ধি রাখতে হবে, ফ্যামিলি কী কথা বলতে হবে, কিংবা আপনি কী কথা বলবেন, কী কথা বললে তাদের থেকে একটু মুসাদা পাইবেন, হেল্প পাইবেন, কিংবা মাধ্যম থেকে একটু রক্ষা পাইবেন, সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আল্লাহ সর্বশক্তিমান, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, ইসলামিক ঐক্য জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।